দর্শক, শিক্ষা শিক্ষাঙ্গন তারুণ্যের তথ্য গল্পে সাজানো পূর্ণাঙ্গ অনলাইন নিউজ পোর্টাল দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন। দর্শক, আজকে আমরা আলোচনা করব জাতীয়করণ আন্দোলন কোন পথে, এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক ফোরাম বা বিটিএফ এর সভাপতি হাবিবুল্লাহ রাজু ভাই, এবং আমাদের সঙ্গে আরো যুক্ত আছেন মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদ মোশাররফ ভাই। আপনাদের দুজনকেই ধন্যবাদ। দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনাদের একটু জ্ঞাতার্থে জানাতে চাই যে আজকে কিন্তু শিক্ষকদের যে চলমান আন্দোলন, সেই আন্দোলনের এক পর্যায়ে শিক্ষকদের একটি প্রতিনিধি দলকে শিক্ষা মন্ত্রণালয় থেকে ডাকা হয়েছিল, এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তিনি হচ্ছে শিক্ষকদের সঙ্গে, শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তাদেরকে হচ্ছে নানা আশ্বাস দিয়েছেন। তবে সেই আশ্বাস কিন্তু শিক্ষকরা প্রত্যাখ্যান করেছেন, এবং শিক্ষকরা সেই আশ্বাস প্রত্যাখ্যান করে আগামীকাল থেকে কর্মসূচি আরো কঠোর করার হুঁশিয়ারি দিয়েছেন। তারা জানিয়েছেন যে আগামীকাল সারা দেশের যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি যে কর্মসূচি সেটি পালন করা হবে। অর্থাৎ স্কুলে যে ক্লাস বর্জন, সেই ক্লাসটি তারা বর্জন করবেন, তারা কেউ ক্লাস নেবেন না, এবং ক্লাস বর্জন করে তারা প্রেস ক্লাবের সমাবেশে যুক্ত দেবেন। তো আসলে তাদের শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের কি আশ্বাস দিয়েছেন এবং শিক্ষকদের আন্দোলন আসলে কতটা কঠোর হতে যাচ্ছে সে বিষয়ে আজকে আমাদের আলোচনা, এবং এই বিষয়ে আশা করছি আজকে আপনাদের যে যৌক্তিক কমেন্টস গুলো সেটি আমাদেরকে জানাবেন, আমরা সেই কমেন্টস থেকেও কিছু প্রশ্ন নিব। দর্শক, আজকে আমি প্রেস ক্লাবে গিয়েছিলাম, সেখানে হচ্ছে একাধিক শিক্ষক নেতা তারা কথা বলেছেন। তাদের একটি বিষয় যেটি আমাকে হৃদয়ে ছুঁয়ে গেছে, আমি আসলে নিজে আবেগাপ্লুত হয়ে গিয়েছিলাম তাদের সেই কথাটি শুনে। সেই কথাটি একটু আমি আপনাদেরকে বলতে চাই। শিক্ষক নেতারা যে বিষয়টি বলেছেন যে তাদের যে বোনাস, দুইটা ঈদে যে বোনাস দেয়া হয়, সরকারি চাকরিজীবীরা মূল বেতনের সমপরিমাণ বোনাস পান। আমরা যারা বেসরকারি চাকরিজীবী আছে বা গণমাধ্যম কর্মী আছে, তারা কিন্তু আমাদের যে বেতন, সেই বেতনের অর্ধেক আমরা বোনাস পাই। কিন্তু এই যে যারা শিক্ষক রয়েছেন, যারা বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, এই সকল শিক্ষকরা কিন্তু উৎসব ভাতা বলতে যে ঈদে যে বোনাসটা পান, সেই বোনাসটা কিন্তু ৩,১০০ টাকার কিছু বেশি, আমি যদি ভুল না হয়ে থাকি। তো সেই শিক্ষকের আসলে প্রশ্ন ছিল যে এই টাকা দিয়ে তিনি আসলে কার জন্য ঈদে জামা কিনবেন? তারা নিজের জন্য কিনবেন, নাকি তার সন্তানের জন্য কিনবেন, নাকি তার স্ত্রীর জন্য কিনবেন, নাকি তার বাবা মার জন্য ঈদের জামা কাপড় কিনবেন? বেসরকারি শিক্ষকদের, বিশেষ করে স্কুল পর্যায়ে যে শিক্ষকরা আছে, তাদের কিন্তু বেতন মাত্র 12,750 টাকা। তো তারা হচ্ছে ঈদের বোনাস পান ৩,১০০ টাকার কিছু বেশি। তো আসলে এটি অত্যন্ত মানবিক, হৃদয় বিদারক বিষয়। তো শিক্ষকরা যে দাবি করেছে, সেই দাবির পক্ষে সবাই আসলে একমত পোষণ করেছে। এর আগেও নানা আশ্বাস দেওয়া হয়েছে, তবে সেই আশ্বাসগুলো এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তবে আশা করা যাচ্ছে যে এবার হয়তো শিক্ষকদের সেই দাবি যে শতভাগ উৎসব ভাতা, জাতীয়করণ বা আরো যে বিশেষ চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া রয়েছে, সেই বিষয়গুলো সমাধান আশা করি এবার হয়ে যাবে। তো আমি প্রথমেই যেতে চাই হাবিবুল্লাহ রাজু ভাই, আপনার কাছে জানতে চাই, আপনি দীর্ঘদিন ধরে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন। আপনার আসলে আজকের যে মন্ত্রণালয়ের সঙ্গে যে আলোচনা, সেই আলোচনা আসলে কতটা ফলপ্রসূ হয়েছে বলে আপনার মনে হয়, হাবিবুল্লাহ রাজু ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাতে চাই, প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি ডেইলি ক্যাম্পাসকে এবং শিহাব ভাইকে আমাকে এরকম একটা প্ল্যাটফর্মের সুযোগ দেওয়ার জন্য। আর ডেইলি ক্যাম্পাস প্রতিনিয়তই শিক্ষা এবং শিক্ষকদের নিয়ে কাজ করেন, এজন্য শিক্ষকদের কাছে আজ পর্যন্ত ডেইলি ক্যাম্পাস অত্যন্ত জনপ্রিয়। ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আবারও আমি ধন্যবাদ জানাতে চাই দূর দূরান্ত থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, যে সকল প্রাণপ্রিয় শিক্ষক, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে আপনারা জানেন যে আমরা বিগত 6 দিন ধরে, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি থেকেই কিন্তু আমাদের জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের পক্ষ থেকে, জাতীয়করণ প্রত্যাশীর পক্ষ থেকে আমরা বিভিন্ন নানান দাবিতে, বিশেষ করে আর্থিক, শিক্ষকদের আর্থিক সমস্যা বৈষম্য দূরীকরণের জন্য আমরা কিন্তু একটা কর্মসূচি, অবস্থান কর্মসূচি দেওয়া হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে আজকে আপনারা জানেন যে মন্ত্রণালয় থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি, একটি টিম বা শিক্ষক প্রতিনিধি আমরা গিয়েছিলাম শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব আজকে অফিসে না থাকার কারণে বা বিভিন্ন কারণে ব্যস্ততার, আসলে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষক অনুপস্থিতিতে
অতিরিক্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির স্যারের সাথে কিন্তু 6 সদস্য বিশিষ্টদের যথেষ্ট আমি মনে করি একটা তাৎপর্যপূর্ণ আলোচনা, এবং আমি বলবো যে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং শিক্ষকদের জন্য অবশ্যই সুখবর বলতে পারি। তারই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে আমরা বিভিন্ন দাবি দেওয়া উপস্থাপনা করা হয়েছে, যে আমাদের বিশেষ করে উৎসব ভাতা, চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়ার যে বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে, সেটার পরিপ্রেক্ষিতে আপনারা অলরেডি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন ফেসবুক গ্রুপেও কিন্তু আপনারা জানতে পেরেছেন যে তারা যথেষ্ট পজিটিভ, এবং এই ক্ষেত্রে ওনারা যে দাবিটা করেছিলেন যে আগামী বাজেট থেকেই শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ শিক্ষা উপদেষ্টা সরাসরি আমাদের জন্য কিছু বরাদ্দ রাখবেন। কিন্তু আমরা বারবার বলে আসছি যে অন্ততপক্ষে সে জিনিসটা প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে, ইনশাল্লাহ এটা যেন অব্যাহত থাকে আর কি। তা সেই ক্ষেত্রে মাননীয় এখানে যে অতিরিক্ত সচিব মহোদয় যিনি ছিলেন, আমাদের যথেষ্ট সবকিছু দাবি দেওয়া শুনে উনি কিন্তু বারবার একটা কথা বলেছেন যে আলহামদুলিল্লাহ এটা আপনাদের যথেষ্ট ভালো দাবি এবং এটা আমাদের জন্য যথেষ্ট সামান্য এবং সহজ। তা সেটার পরিপ্রেক্ষিতেই আমরা কিন্তু সেখানে আমাদের যে যারা প্রতিনিধি দল গিয়েছিলেন তারা আশ্বস্ত করেছেন যে এ বিষয়ে আমাদের দ্রুত প্রজ্ঞাপন চাই, এবং আপনারা জানেন যে বাজেটের পরে বিশেষ করে ঈদ বোনাসটা বাজেটের পরে যদি হয় তাহলে কিন্তু এটা কিন্তু 1 বছর লেন্ডি প্রসেস হয়ে যায়। তাই অতএব বারবার বলা হচ্ছিল যেহেতু এইবার যে ঈদ উল ফিতরের যে বোনাসটা সেটা যেন এইবার থেকেই চালু করা হয় এবং এইবারের যেন প্রজ্ঞাপনের মাধ্যমেই কিন্তু যেন চালু হয়। অনেকেই হয়তো বলছেন যে শুধুমাত্র মনে হয় ঈদ বোনাসের প্রজ্ঞাপন নিয়েই হয়তো আমরা মাঠ ছাড়বো। আসলে বিষয়টা তেমন না। এখানে বলা হয়েছে যে এই ঈদ উল ফিতর থেকেই কার্যকর হবে এবং সেটার প্রজ্ঞাপনটাই আমরা দ্রুত চাই। এটা প্রজ্ঞাপন আর আগামী বাজেট থেকে সকল কিছু বিশেষ করে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, এই সকল কিছু মিলিয়ে আমরা শিক্ষকদের জন্য একটা আর্থিক বৈষম্য থেকে ভালো মানের একটা, যেহেতু এই বৈষম্য বর্তমান সরকার বৈষম্য দূরীকরণের জন্যই এখানে বিভিন্ন সমস্যার সমাধান করছেন, আমরাও আসলে ব্যতিক্রমী না, আমরাও তাদের কাছে গিয়েছি এবং ইনশাল্লাহ আমাদের দাবি দ্রুতই আশা করি যে তারা এই দ্রুতই বাস্তবায়ন করবেন এবং দ্রুত প্রজ্ঞাপন দিয়ে শিক্ষকদের রাজপথ থেকে ক্লাসে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হবে। ধন্যবাদ। হাবিবুল্লাহ রাজু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু যেতে চাই মোহাম্মদ রাশেদ মোশাররফ ভাই, আপনার কাছে যে কিছু জানতে চাই যে এই যে গত 6 দিন ধরে আপনারা এখানে আন্দোলন করছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা আপনাদের সঙ্গে যোগ দিচ্ছেন, ক্লাস ইতিমধ্যে আপনারা অর্ধদিবস কর্মবিরতিও পালন করেছেন, যেটি সফলভাবে পালিত হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। তো আসলে যদি আপনাদের এই প্রজ্ঞাপনটি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন না হয় বা আপনাদের যে দাবি সেটা যদি মানে সরকার যেটা আপনারা বলেছেন যে সরকারের প্রতিনিধি এখানে এসে ঘোষণা দিতে হবে কিংবা প্রজ্ঞাপন জারি করতে হবে, সেটি যদি আসলে না হয় তাহলে আপনারা আসলে আরো কি কি কর্মসূচি দিতে পারেন সেই বিষয়ে যদি একটু আলোচনা করতেন মোহাম্মদ রাশেদ মোশাররফ ভাই। ধন্যবাদ ডেইলি ক্যাম্পাস এবং ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি যিনি শিহাব ভাই রয়েছেন এবং ডেইলি ক্যাম্পাসের সকল পরিবারের সদস্যকে আমরা ধন্যবাদ জানাই যেমন একটি প্ল্যাটফর্মে আমাদেরকে সুযোগ দিয়েছেন। আপনারা জানেন যে রবিবার থেকে আমরা অর্ধ দিবস কর্মসূচি পালন করেছি এবং সোমবার গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন বা লং মার্চ টু সচিবালয় ঘোষণা করেছিলাম। তবে আজকে যেহেতু আমাদের অতিরিক্ত সচিব জনাব হুমায়ুন আহমেদ স্যার আমাদের 6 সদস্য বিশিষ্ট প্রতিনিধিকে জাতীয় সচিবালয়ে ডেকেছিলেন এবং এই সচিবালয়ে উনি আমাদেরকে বেশ কিছু আশ্বাস দিয়েছেন, যেটি আমরা বিভিন্ন পত্রিকা এবং আমাদের যে জাতীয়করণ প্রত্যাশী যে জোট রয়েছে এবং জোটের যে সদস্য সচিব রয়েছেন প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজি এবং যুগ্ম মহাসচিব প্রকৌশলী আবুল বাশারের কাছ থেকে আমরা শুনেছি এবং আমরা সেই সময় উপস্থিত ছিলাম এবং আমরা আগামীকাল মঙ্গলবারের জন্য একটি কর্মসূচি ঘোষণা করেছি। সেটি সদস্য সচিব প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজি স্যার আপনাদের এই প্রেস ক্লাবের যে সাংবাদিক বিন্দু রয়েছেন তাদের মধ্য দিয়ে এই ঘোষণাটি করেছেন। যে ঘোষণাটি হলো যে মঙ্গলবার বয়কট ক্লাস এবং মার্চ টু প্রেস ক্লাব, অর্থাৎ ক্লাস না নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে আমাদের সকল শিক্ষকগণ শুধুমাত্র প্রেস ক্লাবে এসে আমরা অবস্থান কর্মসূচি পালন করব। এখন আজকে আমরা কিন্তু অনেক পত্রিকায় দেখেছি
এবং অনেক প্রিন্ট মিডিয়া দেখেছি, এবং আপনাদের যে ডেইলি ক্যাম্পাস জনপ্রিয় একটি শিক্ষক নিবন্ধন এবং শিক্ষকদের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটার মতো একটি পত্রিকা, যেটি ডেইলি ক্যাম্পাসের মধ্যে রয়েছে। এবং ডেইলি ক্যাম্পাস শুধুমাত্র এই শিক্ষক নিবন্ধন সম্পর্কিত খবরকে সর্ববেশি প্রাধান্য দেয়, যার কারণে আমাদের ভালো লাগে। এবং এমপিওভুক্ত যে শিক্ষক রয়েছে প্রায় 6 লক্ষ, তারাও এই ডেইলি ক্যাম্পাসের খুবই সহযোগী এবং ডেইলি ক্যাম্পাস নিয়মিত দেখে। তো সেখানে আমরা আগামীকালের কর্মসূচি পালন করব। আমরা আশা করছি যে আগামীকালের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি কিংবা অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি কিংবা প্রধান উপদেষ্টার কোনো প্রতিনিধি অথবা ওনারা এসে কিংবা লিখিত সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমাদেরকে এই যে সামনে 1 মাস পরে একটি উৎসব আসছে, আপনারা সবাই জানেন যে আমরা মাত্র 3125 টাকা উৎসব ভাতা পেয়ে থাকি। অর্থাৎ বৈষম্যমূলক একটি বাংলাদেশে আমরা যে বৈষম্যতার শিকার হয়েছিলাম, তা এখন কিন্তু বিগত সরকারে আমাদের যে বৈষম্যটা দিয়েছিল, কিন্তু এখন যে সরকার হয়েছে 2024 পরবর্তী যে সরকার, আপনারা জানেন যে এই 2024-এর ভিতরে যারা 18তম শিক্ষক নিবন্ধন দিয়েছে, এই দেওয়ার ভিতরে একজন লিখিত পাশ করেছে, উনি হলেন আবু সাইদ রংপুরের, যিনি শহীদ হয়েছেন এই বৈষম্য দূরকরণের জন্য। অর্থাৎ উনি কিন্তু যদি আজকে বেঁচে থাকতো, হয়তো 6 মাস 7 মাস পরে উনিও কিন্তু আমাদের একজন সহকর্মী হিসেবে কোন একটি এমপিওভুক্ত ইবতেদায়ী মাদ্রাসার একজন শিক্ষক হতেন। আপনারা কিন্তু জানেন যে উনি লিখিত পরীক্ষায় পাশ করেছেন। তো তাদের রক্তের বিনিময়ে যদি আমরা এই বাংলাদেশকে স্বাধীন করতে পারি, তাহলে অবশ্যই যে আমরা এই 2005 সালে 25% যে উৎসব ভাতা পাই, সরকারি নিয়মে 1000 টাকা যে আমাদের বাড়ি ভাড়া দেওয়া হয়, যেটি আসলে কোনো নিয়মের মধ্যে নাই, এবং নামমাত্র মূল্যে 500 টাকা মেডিকেল ভাতা দেওয়া হয়। আমরা একটি বিষয় বলতে চাই, সেটি হলো দেখেন আমাদের যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন আপনার এনজিও গুলো রয়েছে, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোতেও 45% বাসা ভাড়া এবং 100% উৎসব ভাতা দেওয়া হয়। এবং চাকরি তারা যদি 10 বছর করে, তাহলে তাদের একটি অ্যামাউন্ট দেওয়া হয়, যেটি বিগ অ্যামাউন্ট। কিন্তু আমাদের কিন্তু কম করে হলো 20 বছর চাকরি করার পরে আমাদের একটি অ্যামাউন্ট পাওয়া যায়, যেটি অ্যামাউন্ট তুলতে গেলেও প্রায় 4-5 বছর লেগে যায়। এর ভিতরে অনেকে পরপারে গ্রহণ করে, যেটা আসলে অনেকটা লজ্জার বিষয়। তবে আজকে আপনি যে বিষয়টি আমাদের বলছেন যে আগামীকাল আমরা যে প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করব, যদি প্রেস ক্লাবে আমরা দুপুর 2টা ভিতরে যদি কোনো ধরনের প্রতিনিধি না পাই, তাহলে আমরা সচিবালয় অভিমুখী যে গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন ছিল, সেই কর্মসূচিকে আমরা পুনরায় আবার উজ্জীবিত করে আমরা আমাদের দাবি আদায়ে সর্বোচ্চ চেষ্টা করব। তবে আরেকটি বিষয় আপনাদের বলি, যে আমরা কোন দল, কোন মত বা কোন গোষ্ঠীকে খুশি করার অর্থে না। আপনারা জানেন যে 2005 সাল থেকে মাত্র 3125 টাকা উৎসব ভাতা দিয়ে আমাদের মতো একজন পরিবারে কেমনে কার উৎসব ভাতাটা হয় বলেন? আমরা না পারি একটি ছাগল কুরবানি দিতে, না পারি একটি গরুতে ভাগী হতে, না পারি বইয়ের জন্য কোনো কাপড় কিনতে। আমি আপনার কথার সাথে একটু যুক্ত করতে চাই। আমি একই প্রশ্নটি আপনাকেও করতে চাই যে আপনি এই যে 3125 টাকা যে উৎসব ভাতা পান, এই উৎসব ভাতা দিয়ে আসলে আপনি কাকে ঈদের জামা কাপড় কিনে দিতে পারবেন? একদম বলবেন, আপনার বাবা আছে, মা আছে, হয়তো যদি আপনার স্ত্রী সন্তান থেকে থাকে, তাহলে আসলে কাকে আপনি এই 3150 টাকা, আপনার কথা আমি বাদই দিলাম, আপনার পরিবারের সদস্যদেরকে আপনি কিভাবে এই 3125 টাকা দিয়ে জামা কাপড় কিনে দেবেন? আচ্ছা ভাই, আমাকে আমার মাথায় আসলে এই কথাটা শোনার পর থেকে আমি আসলে স্তব্ধ, বাকরুদ্ধ হয়ে গেছি যে আমি বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী এবং মাননীয় উপদেষ্টাকে বলবো যে আসলে আমরা কতটা বৈষম্যের যে শিকার হচ্ছি, সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। বিগত সরকারের সময়েও কিন্তু আমরা 40 দিন জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়েছিলাম শুধুমাত্র এই একটি দাবির জন্য, যে আমাদের বাসা ভাড়াটা, মেডিকেল ভাতাটা এবং এই 3125 টাকা উৎসব ভাতাটা যেন আমাদেরকে বর্ধিত করা হয়। কিন্তু আসলে আপনি যে বিষয়টি বললেন, এই টাকাতে আসলে কি করবো? আসলে এই টাকাতে আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি, আমার বাসা থেকে প্রায় 190 কিলো দূরে, আমার আসা যাওয়াতে প্রায় 1300 টাকা খরচ হয়ে যায়। আমি কোনো ঈদ যাই না, ঈদে কিছু কেনাকাটাও করি না। আমি নিজে লজ্জা শরমে আমি আমার রুমের ভিতর অবস্থান করি। কেউ দাওয়াত দিতে আসলে আমি তার দাওয়াতও গ্রহণ করতে পারি না, কারণ একটি দাওয়াতে যে 2000 টাকা বা 1500 টাকা খরচ হয়, এই খরচটাও আমার নাই। অথচ আমি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে আমাদের অনেক মানে সহপাঠী তারা পড়াশোনা করছে,
আমিও একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করছি এবং সরকারি টেক্সটাইল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করেছি। সবকিছু করার পরে প্রিলি দিলাম, রিটেন দিলাম এবং জামালপুর জেলায় সর্বোচ্চ স্থান অর্জন করে 16তম শিক্ষক নিবন্ধনে পাশ করলাম। তারপরেও আমি আমার এই প্রতিষ্ঠানে যাই দেখি আমার এই উৎসব ভাতা হলো 3125 টাকা। এটি আসলে জাতির জন্য সবচেয়ে বড় লজ্জা। আসলে আপনি যে বিষয়টা বললেন, আমার বাবা মা আমার প্রতি কোনো আশা এখন আর রাখতে পারে না, কারণ আমি এমন একটি পেশার সাথে যুক্ত রয়েছি যারা আমাদেরকে বলে যে আমরা জাতি গড়ার কারিগর, কিন্তু জাতি গড়ার কারিগররা কেমনে বেঁচে থাকে, কেমনে তাদের আর্থিক অবস্থা উন্নতি হয় সেই বিষয়টি জানা আমরা বুঝি না। আমরা এও একটু বলি যে আমাদের যে তরুণ যে শিক্ষকগুলো রয়েছে যারা অবিবাহিত এবং যারা এই যে সব মেয়েরা বা এই সব শিক্ষার্থীরা বা অন্যান্য যারা ভবিষ্যতে শিক্ষক হবো, আমরা কিন্তু তাদেরকে শিক্ষক হওয়ার জন্য উৎসাহ দিই, কিন্তু যখন তারা শুনে যে 3125 টাকা আমাদেরকে উৎসব ভাতা দেওয়া হয়, তখন তারা আমাদের বলে, স্যার আপনারা এত নির্লজ্জ হলেন কিভাবে, এই টাকা পয়সা দিয়ে আপনারা কিভাবে আমাদেরকে সেবা করছেন, অথচ সরকার আপনাদেরকে সর্বোচ্চ মানের বেতন দেওয়ার দরকার ছিল। তবে আরেকটি বিষয় আমি আপনাদের বলি, কিছুদিন আগে আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রধান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর বাবা, উনিও কিন্তু একজন শিক্ষক। উনি আমাদেরকে ঘোষণা দিয়েছিলেন যে এই বিষয়টি তার ছেলের সাথে আলোচনা করে অতি দ্রুত এই বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের যে বেতন বৈষম্যটা রয়েছে সেই বৈষম্যের বিরুদ্ধে উনি একটি জোরালো পদক্ষেপ নেবেন। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলেও এখন থেকে প্রায় 50 দিন অতিবাহিত হয়ে গেছে, এর বাস্তব কোনো প্রতিফলন আমরা দেখতে পারি নাই। রাশেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু হাবিবুল রাজু ভাইয়ের কাছে যেতে চাই। আসলে আমি রাজু ভাই, আমি রাশেদ ভাইয়ের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। তিনি আসলে বলছিলেন যে তার বাবা মা তার কাছ থেকে কোনো আশা রাখেন না যে তার সন্তান তাকে ঈদে একটি জামা কিনে দিবে বা তার সন্তান তার মাকে একটি শাড়ি কিনে দেবে। এটি প্রত্যেকটা সন্তানের ইচ্ছা থাকে যে বাবা মাকে নিজের ইনকামের অর্থ দিয়ে আমি একটি শাড়ি বা একটি পাঞ্জাবি গিফট করব, বিশেষ করে ঈদে। আসলে এই জিনিসটি যদি একজন সন্তান হিসেবে না পারি, তাহলে একজন সন্তানের কাছে আসলে কেমন অনুভূতি হতে পারে সেটি যে পারেনি তার কাছে আসলে সেটি ভালো বোধ করবো। আমি আসলে আমার কথা জড়িয়ে যাচ্ছে। আমি আসলে দীর্ঘদিন ধরে আপনাদের সাথে কাজ করছি, শিক্ষকদের নিয়ে কাজ করছি। তবে শিক্ষকরা যে এই যে আর্থিক দুর্দশার মধ্যে রয়েছেন, এটি আসলে কোনো সরকারই এখন পর্যন্ত অনুধাবন করেনি। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা যে আন্দোলনগুলো করেছেন, সেই আন্দোলনগুলো কিন্তু নানাভাবে দমন করে দেওয়া হয়েছে, আপনাদেরকে আশ্বাস দিয়ে সেটি বাস্তবায়ন করা হয়নি। সবশেষে এখন অন্তর্বর্তী সরকার চলছে, জনগণের সরকার বলা হয় এটিকে। এই সরকারের কাছে আপনাদের আশা কতটুকু, এবং একজন সন্তান হিসেবে এই যে বাবা মাকে হচ্ছে জামা কাপড় ঈদে দিতে না পারার যে ব্যথা, সেই ব্যথা আপনি কতটুকু অনুভব করেন, হাবিবুল রাজু ভাই? ধন্যবাদ শিহাব ভাই আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে বলতে চাই যে আমাদের মধ্যে অনেক কিন্তু শিক্ষক আছেন, আপনারা জানেন যে দূর দূরান্তে, বিশেষ করে এনটিআরসি সুপারিশপ্রাপ্ত যারা, তারা দূর দূরান্তে চাকরি করেন, এবং যারা বাড়ির পাশেও যারা চাকরি করেন, আপনারা জানেন যে আমাদের মূল স্কেলের হচ্ছে 25% হচ্ছে উৎসব ভাতা দেওয়া হয়। এখানে জাতির কাছে প্রশ্ন, যেখানে দুর্নীতিবাজ আমলাতান্ত্রিক মতিউরির মতো যারা দুর্নীতিবাজ আমলাতান্ত্রিক ভাবে করে যারা 1 কোটি টাকাতে ছাগল কিনে যারা কোরবানি দিতে পারে, পক্ষান্তরে আমাদের শিক্ষক কিন্তু সেক্ষেত্রে কিন্তু 3125 টাকায় দিয়ে তারা কোরবানি নাকি ঈদ উৎসব কিভাবে পালন করে সেই হিসাব কিন্তু করতে পারে না। এটাই হচ্ছে জাতি আমাদেরকে এই 53 বছরের এমপিভুক্ত শিক্ষকদেরকে দিয়েছে। আর একদিকে যেমন আসলে এটা নতুন করে আর তেমন কিছু বলার নেই, যে ইকোনমিক্যাল দিক থেকে বা এই দিক থেকে আমরা নিঃসন্দেহে আসলে শিক্ষকতা পেশাটা না পারছে। আসলে বাংলা ভাষায় কিন্তু একটা কথা আছে, যেখানে মানি নেই সেখানে মর্যাদা নেই। আমাদের শিক্ষকদের মাঝে কিন্তু এখন এমন একটা পজিশন চলে এসছে যে আপনার যেখানে সম্মানই নেই সেখানে আমরা কিন্তু সেখানে সম্মান সামাজিকতার সাথে কিন্তু আমরা চলতে পারছি না। একজন আমাদের যদি বিভিন্ন আর্থিক দিকে আমাদের যদি 2-3টা দিকে যদি চিন্তা করতে হয়, তাহলে আমরা শিক্ষা দেব কখন? আমি যদি নিজের সন্তানকেই আমি পরিপুষ্ট না করতে পারি, মানুষ করতে যদি আমি না পারি অর্থনৈতিক সমস্যার জন্য, আমি পরের বাচ্চা কাচ্চা মানুষ করব কখন? এটাও কিন্তু জাতির কাছে আমাদের একটা প্রশ্ন থাকে। শুধু আমাদের এখানে কিন্তু উৎসব ভাতার বিষয়টা ছিল না, এখানে ছিল
যেহেতু আমরা জাতি গড়ার কারিগর, যেহেতু এমপিভুক্ত শিক্ষক বাংলাদেশের প্রায় মাধ্যমিক শিক্ষা সেক্টরে 97% হচ্ছে মাধ্যমিক শিক্ষা হচ্ছে এমপিভুক্ত শিক্ষক দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ বাংলাদেশের বলা চলে যে প্রায় মানে হিউজ ম্যাক্সিমাম ভাগ। তা সেই জাতি গড়ার কারিগরদেরকে অর্থনৈতিক কষ্ট রেখে জাতি কিভাবে সম্ভব? এজন্য আমাদের কাছে সবসময় এদের কাছে প্রশ্ন ছিল অন্তত পক্ষে শিক্ষকদেরকে ন্যূনতম বেঁচে থাকার মর্যাদাটা যেন তারা প্রদান করেন, শুধুমাত্র ঈদ বোনাস না। এটার ক্ষেত্রে এমন একটা স্যালারি স্ট্রাকচার আমাদের যেন এই বিশেষ করে এই গভর্নমেন্টের কাছে আমাদের কাছে দাবি থাকবে, আমাদের সুযোগ সুবিধার জন্য থাকবে সবসময় যেন এমন একটা কোনো কিছু করা হয় যাতে শিক্ষকরা আগামী দিনে শিক্ষা পেশাটা যেন আমাদের তরুণ প্রজন্মের কাছে, মেধাবীদের কাছে যেন এটা একটা আকর্ষণীয় হয়ে থাকে। কারণ শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে, শিক্ষা বাঁচলে জাতি এবং দেশ বাঁচবে। এর ক্ষেত্রেই আমরা বাংলাদেশ, আমরা এই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। সেক্ষেত্রে যেহেতু আমি মনে করি, যেহেতু সামনে আপনারা জানেন যে রমজান এবং পবিত্র ঈদ উল ফিতর, আমাদের কিন্তু বারবারই যেহেতু শিক্ষা উপদেষ্টা বরাবর এবং ছিল যে এবার থেকে যেন এই যে আমাদের যে দুর্ভোগ, যে ঈদ বোনাস নিয়ে যে একটা দীর্ঘ 24 বছরের যে নাটকীয় বিষয়গুলা, এই বিষয়গুলা দ্রুত দূর হোক। এবং এই ক্ষেত্রেই এই বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই শিক্ষকদের জন্য এটাই সবচেয়ে বড় উপহার হোক। ঈদ বোনাসে 5.5 লক্ষ শিক্ষক থেকে 6 লক্ষ শিক্ষকের জন্য এটাই সবচেয়ে ঈদের জন্য বড় উপহার হবে বলে আমি মনে করি, যে উৎসব ভাতাটা 25% থেকে 100% করা। এবং সেই সাথে আমি কিন্তু আবারও বলছি, সেই সাথে আগামী বাজেটে আরো বেশি কিছু চমকে দিয়ে শিক্ষকদের জন্য একটা শিক্ষা বান্ধব সরকার হয়ে এটা ইতিহাসের পাতায় থাকবে, সেটাই আমাদের শিক্ষকদের কাম্য আর কি। ধন্যবাদ হাবিবুল্লাহ রাজু ভাই, খুবই চমৎকার ভাবে বিষয়গুলো উপস্থাপন করেছেন। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আমি শেষ করব তার আগে রাশেদ মোশাররফ ভাই আপনার কাছে যেতে চাই। আগামীকাল আপনাদের তো প্রতিদিনই হচ্ছে শিক্ষক সংখ্যা বাড়ছে, আগামীকাল আসলে আপনাদের উপস্থিতি কেমন হতে পারে? এবং আপনি যে বললেন যে আগামীকাল ন্যাশনালাইজেশন ফর গ্যাদারিং অর্থাৎ সচিবালয় অভিমুখে যে পদযাত্রা, সেটি আপনারা হয়তো করতে পারেন, এটি হওয়ার সম্ভাবনা কতটুকু আছে এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। আপনার মাইক্রোফোনটি মিউট করা আছে। শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, আপনি বলতে পারেন। আগামীকালের আমাদের যে কর্মসূচি সেটি হলো বয়কট ক্লাস এবং মার্চ টু প্রেস ক্লাব কর্মসূচি পালিত হবে। তবে আমরা 2টা পর্যন্ত দেখব যে 2টার মধ্যে যদি শিক্ষা উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কোনো প্রতিনিধি আমাদের জাতীয় প্রেস ক্লাবে এসে লিখিত আকারে ঘোষণা দেয়, কিংবা জাতীয় যে সংবাদপত্র রয়েছে কিংবা ইলেকট্রিক বা প্রিন্ট মিডিয়া রয়েছে, সেই মিডিয়ার মধ্য দিয়ে যদি আমাদের কোনো লিখিত আকারে কোনো বিষয় জানায়, তাহলে আমরা এই প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি স্থগিত করব। আর না হলে আমরা দুপুর 2টার পরে এই আজকের যে কর্মসূচি ছিল গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন বা রুট মার্চ টু প্রেস ক্লাবের দিকে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব ইনশাল্লাহ। জি, আগামীকাল আপনাদের উপস্থিতি কেমন হতে পারে এবং সারা দেশ থেকে আগামীকাল আমাদের উপস্থিতি আলহামদুলিল্লাহ অনেকটা বৃদ্ধি পাবে। আমাদের যে এই যে হাবিবুল্লাহ রাজু স্যারের অধীনে যে সংগঠন রয়েছে, সেটির জেলা, বিভাগ এবং উপজেলা পর্যায়ে প্রায় 2000-এর উপরে যে শিক্ষক রয়েছেন বা শিক্ষিকা রয়েছেন, তারা এই জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হবেন। এবং আমাদের যে মাধ্যমিক কারিগরি শিক্ষক সংগঠন রয়েছে, সেই সংগঠনের জেলা এবং উপজেলা ভিত্তিক যে নেতৃকর্মী রয়েছেন, তারা প্রায় 1000+ নেতাকর্মী আমাদের এই জাতীয় প্রেস ক্লাবে এসে উপস্থিত হবেন। এবং এর সাথে বদলি প্রত্যাশী 2টি জোট রয়েছে। এই জোটের অধিকাংশ প্রার্থী আমাদেরকে ফোন করে জানিয়েছেন যে আগামীকালের কর্মসূচিতে তারা একত্রতা পোষণ করেছেন এবং অতি দ্রুত তারা আগামীকালের কর্মসূচিতে আসবেন। এবং অধিকাংশ শিক্ষক আমাদের এই এমপিওভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোটের সাথে একমত পোষণ করে আগামীকালের বয়কট ক্লাস এবং মার্চ টু প্রেস ক্লাব কর্মসূচি পালনের বিষয়ে আমাদের জোটের যে সচিব রয়েছেন প্রিন্সিপাল দিলওয়ার হোসেন আজিজির কাছে লিখিত আকারে জানিয়েছেন। আশা করি আমাদের কালকের যে
কর্মসূচি, সেই কর্মসূচি সফল হবে এবং আমরা অতি দ্রুত এই এমপিওভুক্ত যে শিক্ষা ব্যবস্থায় আমাদের মোট 3টি দাবি ছিল, এর একটি দাবি হলো উৎসব ভাতা, যেটি আমরা 25% পাই, সেটি সরকারি নিয়মে দিতে হবে, যেটি 100% উৎসব ভাতা, এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া বা 45% বাড়ি ভাড়া পেয়ে থাকে, যেটা আমরা 1000 টাকা পেয়ে থাকি এটা, এবং নামমাত্র মূল্যে যে আমরা 500 টাকা মেডিকেল ভাতা পেয়ে থাকি, এই ভাতাটা সরকারি নিয়মে 1500 টাকা। এই 3টি দাবি আমাদের মূল ছিল। এই 3টি দাবির ভিতরে যদি তারা ধাপে ধাপে বা কোনোভাবে যদি এই শতভাগ উৎসব ভাতা এবং পরের যে 2টির কথা যে আমাদের হাবিবুল্লাহ রাজু স্যার বললো, যেটি বাস্তবায়নে যদি উদ্যোগ গ্রহণ করে, তাহলে আমরা প্রেস ক্লাবে কর্মসূচি স্থগিত করব। তাছাড়া আমাদের মৌখিক কোনো আশ্বাস ছাড়া আমরা এই জাতীয়করণ প্রত্যাশী জোট এবং সকল শিক্ষক সংগঠনের জোট আমরা কোনোভাবেই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি থেকে পিছপা হব না। এবং আপনাদের এই বিষয়টি জানিয়ে দেই, আমরা প্রায় 6 লক্ষ এমপিওভুক্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধিত্ব করছি। আমরা চাই যে অতি দ্রুত এমপিওভুক্ত শিক্ষায় যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূর হোক, এবং আমরা কোনো লিখিত আশ্বাস ছাড়া আমাদের যে সহপাঠী রয়েছেন যারা শিক্ষক শিক্ষার্থী তাদেরকে বলতে চাই যে আমরা কোনো লিখিত ডকুমেন্টস ছাড়া জাতীয় প্রেস ক্লাব থেকে কখনোই আমরা উঠবো না। এবং এক্ষেত্রে যারা ঢাকা এবং ঢাকার আশেপাশের যে জেলাগুলো রয়েছেন তারা আগামীকাল 9টার মধ্যেই মার্চ টু প্রেস ক্লাব কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য জাতীয়করণ প্রত্যাশী জোট পুরানা পল্টন ঢাকা 1000-এর যে সদস্য সচিব এবং যুগ্ম মহাসচিব প্রকৌশলী আবুল বাশার এবং প্রিন্সিপাল দিলওয়ার হোসেন আজিজির পক্ষ থেকে আমাদের এই আহ্বান রইল, আপনারা অতি দ্রুত সকাল 9টার মধ্যে প্রেস ক্লাবে অবশ্যই উপস্থিত হবেন। জি, মোহাম্মদ রাশেদ মুশাররফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সঙ্গে হাবিবুল্লাহ রাজু ভাই আপনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের সঙ্গে দীর্ঘ আমি একটু সময় নিচ্ছি। আমি আসলে আজকে যারা যেহেতু ডেইলি ক্যাম্পাসের সাথে দীর্ঘ শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশের মানে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতির অনেক কিন্তু শিক্ষাবিদ যারা জাতিকে নিয়ে ভাবেন, তাদের প্রতি যারা এই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন বা পরবর্তীতে লাইভ দেখবেন, তাদের প্রতি উদারত আহ্বান, আপনারা জাতিকে যদি ভালোবাসেন অবশ্যই শিক্ষা নিয়ে বা শিক্ষকদেরকে নিয়ে, এই বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদেরকে নিয়ে অবশ্যই চিন্তা করবেন এবং এই বিষয়টা অবশ্যই আপনারা নখদর্পণে রাখবেন যে প্রত্যেকেই যে যারা আপনারা শিক্ষিত হয়েছেন বা আজকে যারা এই পর্যায়ে আছেন, আপনারাও কিন্তু কোনো না কোনো শিক্ষকেরই ছাত্র, এ পর্যায়ে এসেছেন। কিন্তু আমাদের খুবই দুর্ভাগ্য যে আমাদের হাতে গড়া ছাত্রগুলোই পরবর্তী একজন আমলাতান্ত্রিক, কেউ রাজনীতিবিদ, কেউ বা এর থেকে ভালো পজিশনে গিয়েও কিন্তু আমাদেরকে কিন্তু সেভাবে মূল্যায়ন করেনি। বারবার আমরা কিন্তু লুণ্ঠিত হয়েছি। স্বাধীনতার 53 বছরে কিন্তু এমপিভুক্ত শিক্ষকরা যত বঞ্চনার শিকার হয়েছে, বাংলাদেশে খুব কম পেশাই আছে যে এটা মানে খুবই দুর্দশার মধ্যে আছে আর কি। তাই সেটার ক্ষেত্রে উন্নয়নের জন্য এখন সময় এসেছে। নতুন বাংলাদেশ গড়েছে। 5ই আগস্টের পর বৈষম্য বিরোধী যে ছাত্ররা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে বৈষম্য বাংলাদেশ থাকতে পারে না। সেটার ক্ষেত্রে আমি মনে করি দেশকে নিয়ে যারা ভাবেন বা এখানে যারা দেশপ্রেমিক যারা আছেন, যারা দেখবেন, আপনারা অবশ্যই এই বিষয়টাকে অবশ্যই দিয়ে শিক্ষকদেরকে অন্তত পক্ষে শিক্ষকদেরকে একটা মর্যাদা দান করে জাতিকে বাঁচান, দেশকে বাঁচান এবং বাংলাদেশ যেন, এ দেশ যেন আধুনিক বিশ্বের বুকে একটা মাথা তুলে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে অন্তত পক্ষে একটু সেবা করার জন্য সুযোগ দিন, এটা বলবো। আর একটা কথা বলবো, যে বিষয়টা আমি প্রত্যেক শিক্ষককে আহ্বান জানাবো যে আপনারা আসলে কোনো অজুহাত না খুঁজে আপনারা দলে দলে আপনারা অংশগ্রহণ করুন। যেহেতু আমাদের এখানে কিন্তু আন্দোলনটা হচ্ছে, অবস্থান কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণ, এখানে কিন্তু আমরা কোনো ধরনের কোনো নৈরাজ্য, আমরাও অবশ্যই এই সরকারের কে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই আমরা সহযোগিতা করব, সহযোগিতার পরিপ্রেক্ষিতে। কিন্তু আমরা দাবি তোলার ক্ষেত্রে হয়তো রাজপথে এসেছি, কিন্তু আমরাও কিন্তু চাই যে সরকারকে সহযোগিতা করে আমাদের দাবিটা। তাই সেক্ষেত্রে আপনারা বিশেষ করে যারা দূর দূরান্ত শিক্ষকরা আছেন, আপনারাও আসুন প্রেস ক্লাবে, আপনাদের নিজের দাবিতে আদায় করে আমরা ইনশাল্লাহ প্রজ্ঞাপন নিয়ে ঘরে বেরবো। সেজন্য বিশেষ করে আমি এনটিআরসি সুপারিশপ্রাপ্ত তরুণ যারা শিক্ষক আছেন, যুগে যুগে যেমন তরুণদের দ্বারা ভাষা আন্দোলন সংগঠিত হয়েছে দেশের, এবং গণঅভ্যুত্থান তরুণ
ছাত্রদের দ্বারা যেমন হয়েছে, তরুণদের দ্বারা যেমন ৭১ বলি, ৯০ বলি এবং সর্বশেষ 2024-এর যে আন্দোলন হয়েছে, সেই তরুণ শিক্ষকদের ঐক্যবদ্ধতায় এবং রাজপথে থেকেই ইনশাল্লাহ আমরা প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরবো। সেজন্য আপনাদের প্রত্যেককে আহ্বান জানাবো, বিশেষ করে ডেইলি ক্যাম্পাসের মাধ্যমে যারা যে সকল শিক্ষক আমাদেরকে দেখছেন, যদি প্রতিষ্ঠান প্রধানদেরও আমি আহ্বান জানাবো, আপনারা একটু আপনাদের নিজ দায়িত্বে থেকে আপনারা শিক্ষকদের কথা, আপনাদের জাতির কথা চিন্তা করে অবশ্যই প্রতিষ্ঠান প্রধান আপনারা এখানে আসতে উদ্বুদ্ধ করবেন, সে প্রত্যাশা রইল। এবং কালকেই যেন আমরা শিক্ষকদের একটা প্রেস ক্লাবে মিলন মেলায় পরিণত করে আমরা যেন কালকে প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরতে পারি, সেই সাথে আমরা হাসি মুখে যেন ক্লাসে ফিরে গিয়ে আবার নতুন করে যেন জাতি করতে পারি, সে প্রত্যাশাই থাকবে বলে বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। আমি শেষ করার আগে দুটি বিষয় একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে, একজন আমলা যিনি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় বা বিভিন্ন মন্ত্রণালয়ের যে আমলাগুলো আছে, যুগ্ম সচিব বা হচ্ছে তার তথ্য কর্মকর্তারা, তারা হচ্ছে একজন গাড়ি চালকের জন্য সরকারের কাছ থেকে যে ভাতাটি পান, সেই ভাতা কিন্তু আপনাদের বেসরকারি শিক্ষক যারা রয়েছেন সেই শিক্ষকদের বেতনের প্রায় দ্বিগুণ। এটি আসলে অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত হৃদয় বিদারক। যারা হচ্ছে দেশ গড়ার কারিগর, যারা হচ্ছে যাদের হাতে আমাদের প্রজন্ম বড় হচ্ছে, বেড়ে উঠছে। আমার শিক্ষক, আমি যখন ছোটবেলায় স্কুলে লেখাপড়া করতাম, তখন আমারও একসময় ইচ্ছা ছিল যে আমি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত হব। তবে আমার এখন নিজেকে সৌভাগ্যবান মনে হয় যে আমি আসলে এই পেশায় আসিনি। এই পেশায় আসলে হয়তো আজকে আমার অবস্থাও এরকম হতো, এত করুণ হতো যে এই 12,750 টাকা বেতন এবং 3,125 টাকা উৎসব ভাতা বা ঈদের বোনাস, এটি নিয়ে হচ্ছে আমাকে জীবন অতিবাহিত করতে হতো। এটি আসলে অত্যন্ত লজ্জার। একজন গণমাধ্যম কর্মী বলেন আর সাধারণ মানুষ বলেন, সে এই বিষয়টি শুনতেও আসলে অত্যন্ত লজ্জা লাগে যে আমাদের দেশের একজন শিক্ষকের যে একজন ড্রাইভার, যে তার বেতন হচ্ছে দ্বিগুণের বেশি। বিশেষ করে সরকারের পক্ষ থেকে কিন্তু সেই ড্রাইভারদের বেতন দেওয়া হয়। একজন সচিব যে তেল খরচটি মাসে পান, সেই তেল খরচের পরিমাণটাও কিন্তু অত্যাধিক বেশি, একজন শিক্ষকের বেতনের চেয়ে 3 থেকে 4 গুণ বেশি। আসলে এটি শিক্ষকদের করুণ অবস্থা। এই করুণ অবস্থা নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করছি, সরকারের উচ্চ পর্যায়কে অবহিত করেছি। তারপরও আসলে নানা কারণে, নানা অজুহাতে এতদিন আসলে এই দাবিগুলো পূরণ হয়নি। তবে আমাদের বিশ্বাস যে বৈষম্যহীন বাংলাদেশে আমরা বর্তমানে অবস্থান করছি, সেই বৈষম্যহীন বাংলাদেশে শিক্ষকদের সঙ্গে আর কোনো বৈষম্য হবে না। শিক্ষকদের যে ন্যায্য দাবি, যে সামান্য কিছু টাকা বৃদ্ধি করার যে দাবি জানিয়েছেন, জাতীয়করণ করতে আসলে শিক্ষকদের সরকারের খুব বেশি আর্থিক ক্ষতি হবে না, কারণ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু নিজেদের কিছু আয় আছে এবং সরকারের পক্ষ থেকে যে টাকাটি দেওয়া হয়, এটি সংশ্লিষ্ট করলে কিন্তু খুব সহজেই শিক্ষকদের বেতন ভাতা সহ সবকিছুই আসলে দাবি আদায় করা সম্ভব বলে সাধারণ মানুষের অভিমত। তো আমরা আশা করব সরকারের যারা উচ্চ পর্যায়ের যারা রয়েছেন, বিশেষ করে যে ছাত্র প্রতিনিধি, যে 3জন ছাত্র প্রতিনিধি রয়েছেন, নাহিদ ইসলাম, মাহফুজ আলম এবং হচ্ছে আসিফ মাহমুদ, এই 3জন ছাত্র উপদেষ্টা, আপনারাও তো শিক্ষক, এখনো ছাত্র আছেন বা ছাত্রত্ব নেই, আপনারা কিন্তু কিছুদিন আগেও ছাত্র ছিলেন। আপনাদের শিক্ষক, আপনাদের এই বেসরকারি শিক্ষকদের হাত ধরেই আপনারা এই পর্যায়ে এসেছেন, আজকে উপদেষ্টা হয়েছেন। আশা করছি আপনারা শিক্ষকদের এই দুর্দশা অনুধাবন করবেন এবং দ্রুত সময়ের মধ্যে তাদের এই দাবি বাস্তবায়নে পদক্ষেপ নেবেন। দর্শক, যারা এতক্ষণ কষ্ট করে আমাদের সঙ্গে লাইভে যুক্ত ছিলেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটা এখানেই শেষ করছি। শিক্ষা সংক্রান্ত সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। ধন্যবাদ হাবিবুল্লাহ রাজু ভাই, ধন্যবাদ রাশেদ মোশাররফ ভাই। ধন্যবাদ।